এত সব শুনে মনে হচ্ছে রিস্ক ম্যানেজমেন্টটা ভীষণ জরুরি। অপরিহার্য। ক্রিপ্টোতে রিস্ক থাকবেই, তাই রিস্ক ম্যানেজমেন্ট করতেই হবে। কিছু বেসিক রুলস আছে। যেমন? যেমন কখনোই এমন টাকা লাগাবেন না যা হারালে আপনার জীবনযাত্রা ব্যাহত হবে। আপনার ইনভেস্টমেন্ট বিভিন্ন ক্রিপ্টো বা অ্যাসেটে ভাগ করে দিন, মানে ডাইভার্সিফাই করুন। আর প্রতিটা ট্রেডে স্টপ লস ব্যবহার করুন, মানে আগে থেকে ঠিক করে রাখুন কতটা লস আপনি নিতে পারবেন। সেই পয়েন্টে এলে অটোমেটিক্যালি সেল হয়ে যাবে। মূল কথা, আগে সেফটি, তারপর প্রফিট। একদম, এটাই মন্ত্র হওয়া উচিত। সেফটির কথায় আসি, এখানে স্ক্যাম বা ফ্রডের ভয় কেমন? দুর্ভাগ্যবশত আছে। যেখানেই টাকা সেখানে স্ক্যামার। ক্রিপ্টোতে কিছু কমন স্ক্যাম হলো, ধরুন ফেক গিভঅ্যাওয়ে, বলবে 1 বিটকয়েন পাঠান 2 বিটকয়েন ফেরত দেব। এটা সবসময় স্ক্যাম। হুম। তারপর আছে পনজি বা পিরামিড স্কিম। নতুন লোকের টাকায় পুরনোদের পেমেন্ট করা হয়। আর ফিশিং অ্যাটাক তো আছেই, মানে নকল ওয়েবসাইট বা ইমেল দিয়ে আপনার লগইন ডিটেলস বা প্রাইভেট কি হাতিয়ে নেওয়ার চেষ্টা। তাহলে বাঁচার উপায়? একটা সহজ নিয়ম মনে রাখবেন, যেটা ওই সিরিজেও ছিল। যদি কোনো অফার অবিশ্বাস্য রকমের ভালো মনে হয়, তাহলে সেটা সম্ভবত সত্যি নয়। আর সবসময় নিজে রিসার্চ করবেন। DOYOR, ডু ইয়োর ওন রিসার্চ। নিজের অ্যাকাউন্ট আর ক্রিপ্টো সেফ রাখার জন্য কি করা উচিত? কিছু বেসিক সিকিউরিটি মাস্ট। প্রথমত, সব এক্সচেঞ্জ অ্যাকাউন্টে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন বা 2FA চালু করুন। শুধু পাসওয়ার্ড নয়, ফোনে আসা কোড বা গুগল অথেন্টিকেটর অ্যাপ দিয়ে আরেকটা লেয়ার যোগ করা। এটা খুব জরুরি। দ্বিতীয়ত, স্ট্রং ইউনিক পাসওয়ার্ড ইউজ করুন আর সেগুলো সেফলি রাখুন। তৃতীয়ত, ফিশিং থেকে সাবধান। সন্দেহজনক লিঙ্কে ক্লিক করবেন না, অচেনা কাউকে পার্সোনাল ইনফো দেবেন না। আর আগেই যেটা বললাম, বড় অ্যামাউন্ট লং টার্মের জন্য রাখলে কোল্ড স্টোরেজ বা হার্ডওয়্যার ওয়ালেটই সবচেয়ে নিরাপদ। ডিসেন্ট্রালাইজড ওয়ালেট যেমন মেটামাস্ক বা ট্রাস্ট ওয়ালেট, এগুলোর সিকিউরিটি কেমন? কন্ট্রোল তো ইউজারের হাতে। হ্যাঁ, এগুলো নন কাস্টোডিয়াল, মানে প্রাইভেট কি আপনার কাছেই থাকে, ওয়ালেট প্রোভাইডারের কাছে নয়। এটা একদিকে ভালো, আপনার অ্যাসেটের ওপর পুরো কন্ট্রোল আপনার। কিন্তু এর সাথে একটা বিরাট দায়িত্ব আসে, সেটা হলো আপনার সিড ফ্রেজ বা রিকভারি ফ্রেজের নিরাপত্তা। ওই যে 12টা বা 24টা শব্দ দেয়। ঠিক তাই, ওয়ালেট বানানোর সময় এটা দেয়। এটাই আপনার ওয়ালেট রিকভার করার একমাত্র চাবি। যদি ফোন হারায় বা নষ্ট হয়, এই ফ্রেজ দিয়েই অন্য ডিভাইসে সব ফেরত পাবেন। এটা কাগজে লিখে খুব সাবধানে অফলাইনে রাখতে হবে। কোনো ডিজিটাল ডিভাইসে বা অনলাইনে সেভ করা একদম উচিত নয়। আর কারোর সাথে শেয়ার করা তো চলবেই না। হারালে বা কেউ জেনে গেলে? তাহলে আপনার ওয়ালেটের সব ফান্ড চিরতরে গায়েব। এর গুরুত্ব অমঝম বেশি। ক্রিপ্টো মানে তো শুধু কয়েন নয়, আজকাল এনএফটির কথা খুব শোনা যায়। এটা কি জিনিস? NFT মানে নন ফাঞ্জিবল টোকেন। ফাঞ্জিবল মানে হলো বিনিময়যোগ্য। যেমন একটা 100 টাকার নোট আরেকটা 100 টাকার নোটের সমান। কিন্তু নন ফাঞ্জিবল মানে হলো ইউনিক, যার কোনো জুড়ি নেই। NFT হলো ব্লকচেনে থাকা একটা ডিজিটাল সার্টিফিকেট, যা কোনো ইউনিক জিনিসের মালিকানা প্রমাণ করে। কিরকম জিনিস? ধরুন ডিজিটাল আর্ট, মিউজিক, ভার্চুয়াল ল্যান্ড, গেমিং আইটেম, এমনকি একটা টুইটও NFT হতে পারে। প্রত্যেকটা NFT আলাদা, আর তার মালিককে সেটা ব্লকচেনে লেখা থাকে। আচ্ছা, আর ডিফাই, ডিসেন্ট্রালাইজড ফিন্যান্স, এটা কি ব্যাংকিংয়ের অল্টারনেটিভ? অনেকটা সেরকমই ভাবা হচ্ছে। ডিফাই হল ব্লকচেন টেকনোলজির উপর বানানো একটা ফাইন্যান্সিয়াল সিস্টেম, যা কিনা চিরাচরিত ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ছাড়াই বিভিন্ন সার্ভিস দেয়। যেমন ডিফাই প্ল্যাটফর্মে আপনি আপনার ক্রিপ্টো ধার দিয়ে সুদ পেতে পারেন, লেন্ডিং, বা ক্রিপ্টো জমা রেখে লোন নিতে পারেন, বড়োয়িং, বা ডেক্সে ট্রেড করতে পারেন। আভে, কম্পাউন্ড, ইউনিসোয়াপ এগুলো পপুলার ডিফাই অ্যাপ। এর লক্ষ্য কি? লক্ষ্য হল ফিন্যান্সিয়াল সার্ভিসকে আরও ওপেন, ট্রান্সপ্যারেন্ট আর সবার জন্য অ্যাক্সেসিবল করা। এখান থেকে প্যাসিভ ইনকামেরও সুযোগ তৈরি হয়েছে। এর সাথে কি ডিএও এর কনসেপ্টটা জড়িত? হ্যাঁ, ডিএও মানে ডিসেন্ট্রালাইজড অটোনোমাস অর্গানাইজেশন। মানে এমন একটা সংস্থা যার কোনো সেন্ট্রাল লিডারশিপ নেই, কমিউনিটির লোকেরাই চালায়। এর নিয়মকানুন সব স্মার্ট কন্ট্রাক্টে লেখা থাকে। মেম্বাররা টোকেন হোল্ড করে ভোটিংয়ের মাধ্যমে ডিসিশন নেয়। এটা একটা নতুন ধরনের ডেমোক্রেটিক আর ট্রান্সপারেন্ট অর্গানাইজেশন তৈরির চেষ্টা। মেক আ ডাও একটা ভালো উদাহরণ। এই ডিফাই আর ডিএও এর পেছনে যে স্মার্ট কন্ট্রাক্টের কথা বলছেন, সেটা ঠিক কি? স্মার্ট কন্ট্রাক্ট হল ব্লকচেইনের ওপর লেখা কম্পিউটার কোড, যেটা কিছু শর্ত পূরণ হলেই অটোমেটিক্যালি রান করে। ধরুন একটা ভেন্ডিং মেশিনের মতো। আপনি ঠিকঠাক ইনপুট দিলে টাকা, মেশিন অটোমেটিক আউটপুট জিনিস দিয়ে দেয়। কোনো মানুষের দরকার হয় না। আচ্ছা। স্মার্ট কন্ট্রাক্ট দুটো পার্টির মধ্যে এগ্রিমেন্ট অটোমেটিক্যালি এক্সিকিউট করতে পারে।
কোনো মিডলম্যান লাগে না। যেমন ক্রেতা টাকা দিলে বিক্রেতার ডিজিটাল আর্ট অটোমেটিক্যালি ক্রেতার কাছে চলে যাবে, এরকম প্রোগ্রাম করা যায়। ইথেরিয়াম প্ল্যাটফর্ম স্মার্ট কন্ট্রাক্টের জন্য সবচেয়ে ফেমাস। এসব মিলিয়ে কি তাহলে ওয়েব3 আসছে? একদম। ওয়েব 3কে বলা হচ্ছে ইন্টারনেটের নেক্সট জেনারেশন। ওয়েব 1 ছিল শুধু পড়া, রিড অনলি। ওয়েব 2 হল পড়া আর লেখা, রিড রাইট, যেমন সোশ্যাল মিডিয়া। কিন্তু ডেটার কন্ট্রোল বড় কোম্পানির হাতে। ওয়েব 3 লক্ষ্য হল পড়া, লেখা এবং মালিকানার ইন্টারনেট, যেখানে ব্লকচেন, ক্রিপ্টো, এনএফটি ব্যবহার করে ইউজাররা তাদের ডেটা আর অনলাইন আইডেন্টিটির উপর বেশি কন্ট্রোল পাবে। মানে একটা ডিসেন্ট্রালাইজড ইন্টারনেট? হ্যাঁ, সেটাই স্বপ্ন, যেখানে পাওয়ার থাকবে ইউজারদের হাতে। ড্যাপস বা ডিসেন্ট্রালাইজড অ্যাপ, মেটাভার্স, ব্লকচেন গেমিং, ডিফাই, এগুলো সবই ওয়েব 3 অংশ। একটা কনফিউশন দূর করা দরকার। কয়েন আর টোকেন, পার্থক্যটা কি? এটা একটা ইম্পর্ট্যান্ট ডিস্টিংশন। কয়েনের নিজস্ব ব্লকচেন থাকে, যেমন বিটকয়েন চলে বিটকয়েন ব্লকচেনে, ইথার চলে ইথেরিয়াম ব্লকচেনে। এগুলো হলো ওই ব্লকচেনের নেটিভ কারেন্সি। আচ্ছা। এগুলো মূলত নেটওয়ার্কের ট্রানজ্যাকশন ফি দিতে বা অন্য কাজে লাগে। অন্যদিকে টোকেন তৈরি হয় অন্য কোনো এক্সিস্টিং ব্লকচেনের ওপর। এদের নিজেদের ব্লকচেন থাকে না। উদাহরণ? যেমন এথেরিয়াম ব্লকচেনের ওপর হাজার হাজার ERC20 টোকেন আছে, USDT, শেব, লিঙ্ক। এগুলো কোনো নির্দিষ্ট প্রজেক্ট বা অ্যাপ্লিকেশনের ভ্যালু রিপ্রেজেন্ট করে। সহজ করে বললে? সহজ করে বললে, কয়েন হলো রাস্তা বা ইনফ্রাস্ট্রাকচার, আর টোকেন হলো সেই রাস্তার উপর চলা গাড়ি বা সার্ভিস। তার মানে চাইলে যে কেউ টোকেন বানাতে পারে? ওই সিরিজে কি এটা নিয়ে কিছু বলা আছে? হ্যাঁ, সিরিজের শেষের দিকে টোকেন বানানো আর লিস্ট করার একটা বেসিক আইডিয়া দেওয়া হয়েছে। যেমন ইথেরিয়ামে ERC20 স্ট্যান্ডার্ড মেনে টোকেন বানানো তুলনামূলকভাবে সহজ। যদিও এর জন্য স্মার্ট কন্ট্রাক্ট লেখা জানতে হয়, সাধারণত সলিডিটি ল্যাঙ্গুয়েজে, আর ব্লকচেন কিভাবে কাজ করে সে জ্ঞানও লাগে। রিমিক্স আইডিয়ার মতো টুল দিয়ে কন্ট্রাক্ট লিখে গ্যাস ফি দিয়ে সেটা ইথেরিয়ামে ডিপ্লয় করতে হয়। তারপর টোকেনটাকে কোনো এক্সচেঞ্জে লিস্ট করতে হয়, যাতে লোকে কেনাবেচা করতে পারে। ছোট ডেক্স যেমন ইউনিসোয়াপে লিকুইডিটি অ্যাড করে লিস্ট করা সোজা, কিন্তু বাইন্যান্সের মতো বড় CEX-এ লিস্ট করার প্রসেসটা বেশ কঠিন, সময়সাপেক্ষ আর খরচের ব্যাপার। এত সব টেকনোলজির মধ্যে শেষ পর্যন্ত মানুষের ভূমিকাটা কোথায়? মানে কমিউনিটির গুরুত্ব কতটা? এটাই হয়তো সবচেয়ে জরুরি বিষয়গুলোর একটা, যা সিরিজের একদম শেষে হাইলাইট করা হয়েছে। একটা ক্রিপ্টো প্রজেক্টের সাকসেস শুধু টেকনোলজির ওপর নির্ভর করে না, এর পেছনে থাকা কমিউনিটির ওপর অনেকাংশে নির্ভর করে। তাই নাকি? হ্যাঁ, একটা স্ট্রং, অ্যাক্টিভ, লয়াল কমিউনিটি, যারা টেলিগ্রাম, ডিসকর্ড, টুইটারে থাকে, প্রজেক্টের গ্রোথ, অ্যাডপশন আর খারাপ সময় সাপোর্ট দিতে পারে। প্রজেক্ট টিমের রেগুলার আপডেট দেওয়া, ট্রান্সপারেন্সি রাখা, কমিউনিটির সাথে কানেক্টেড থাকাটা ভাইটাল। কারণ এই পুরো ইকোসিস্টেমটাই তো ট্রাস্টের উপর দাঁড়িয়ে। তাই বলা হয় ক্রিপ্টো প্রজেক্টের সাকসেস মানেই স্ট্রং কমিউনিটি। দারুণ। তাহলে আমরা ক্রিপ্টোকারেন্সির একেবারে গোড়ার কথা থেকে শুরু করে ব্লকচেন, ওয়ালেট, এক্সচেঞ্জ, ট্রেডিং, সিকিউরিটি, এমনকি এনএফটি, ডিফাই, ডাও, ওয়েব3-র মতো ফিউচার টেকনোলজি দুনিয়াতেও একটা বেশ ভালো জার্নি করলাম। দেখলাম সম্ভাবনা যেমন প্রচুর, ঝুঁকিও আছে, আর সেফটির গুরুত্ব যে কতটা সেটাও বুঝলাম। একদম। মেন পয়েন্টগুলো যদি দেখি, টেকনোলজি হিসেবে ব্লকচেন, অ্যাসেট হিসেবে কয়েন, টোকেন, এনএফটি, মেথড হিসেবে ট্রেডিং, ইনভেস্টিং, ডিফাই, আর এই সব কিছুর সাথে জড়িয়ে আছে দুটো জিনিস, পার্সোনাল সিকিউরিটি আর কমিউনিটির পাওয়ার। ওই 30 দিনের সিরিজের নির্যাস থেকে এগুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। সবশেষে একটা প্রশ্ন জাগছে মনে। এই যে এত ডিসেন্ট্রালাইজেশন, এত টেকনোলজি, এই দুনিয়ায় শেষ পর্যন্ত একটা প্রজেক্টের লং টার্ম সাকসেসের জন্য মানুষের কানেকশন, ট্রাস্ট, কমিউনিটির বন্ডিং, এগুলো ঠিক কতটা জরুরি হয়ে ওঠে? যেখানে কোর্টকেই আইন বলা হচ্ছে, সেখানে মানুষের বিশ্বাস কি তার চেয়েও বড়? এটা হয়তো আমাদের আরও ভাবার জায়গা করে দিল।